বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি লুৎফুন নাহার। আজকে আমরা পড়ব একটি কবিতা, তোমাদের পাঠ্য বইয়ের প্রথম কবিতা। দেখো, আমি বোর্ডে লিখেছি নতুন দেশ। এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটা পড়ার আগে আসো আমরা একটু কবি সম্পর্কে জেনে নেই। তোমরা সবাই জানো যে রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের বিশ্বকবি, তাই না? বিশ্বকবি এবং বিশ্বনন্দিত কবি। তিনি কিন্তু প্রথম এশীয়দের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তিনি সেই নোবেল পুরস্কারটা পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে। তিনি জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে, ইংরেজি 1861 খ্রিস্টাব্দে এবং বাংলা 1268 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ। কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি। 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে যান, সেটাও তিনি শেষ না করে চলে আসেন। কিন্তু স্বশিক্ষা ও সাধনায় একক অবদানে, স্বশিক্ষা এবং সাধনার একক অবদানে তিনি বাংলা সাহিত্যকে, বাংলা ভাষা ও সাহিত্যকে এত সমৃদ্ধ করেছেন যে তার কোনো তুলনা নেই। ছোট কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, সাহিত্যের সকল শাখা তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ ও চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। অসাধারণ ছিল তার প্রতিভা। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। শান্তিনিকেতন ও বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি শিক্ষায় এক নতুন ধারা সৃষ্টি করেছেন। রবীন্দ্রনাথের একটি দেশমূলক গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থ সংখ্যা অনেক। কৈশোরক নামে একটি গ্রন্থ আছে। এই গ্রন্থে ছোটদের জন্য লেখা সকল গ্রন্থগুলি সংকলিত হয়েছে। 1941 সালে তিনি মারা যান। 1941 সালে তিনি মারা যান আর বাংলা 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। তোমরা বাংলা সনটা বেশি মনে রাখবা, তোমাদের নৈবিত্তিক আসলে কিন্তু বাংলা সনটাই বেশি আসে। এখন আসো আমরা কবিতাটা একটু পড়ব। কবিতাটা পড়ার আগে আমরা একটু বলে নিই যে এই কবিতাটা পাঠ করলে আমরা জানতে পারি যে রবীন্দ্রনাথের মধ্যে যে একটা শিশুসুলভ সত্তা ছিল, সেটারই প্রকাশ ঘটেছে এই কবিতায়। এক কিশোরের চিন্তা, কল্পনা শক্তি এই কবিতাতে আমরা দেখতে পাই। চলো আমরা এখন কবিতাটা পড়ি। দেখো, নতুন দেশ, রবীন্দ্রনাথ ঠাকুর। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। থাকি ঘরের কোণে, সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। দূরসাগরের পারে জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়ায়ে সারে সারে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙ্গিয়ে যাওয়া কেউ তা পারে না যে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন কত পশু কত বেড়ায় দলে দলে। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেনেও আপিসে যায় না নতুন দেশে। আমরা একবার কবিতাটা পড়লাম, আসে এখন আমরা প্রত্যেকটা চরণে চরণে বোঝার চেষ্টা করি। দেখো, নদীর ঘাটে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। শিক্ষার্থী বন্ধু দেখবা তোমরা, যে শিক্ষার্থীরা দেখবা তোমরা, নদীর ঘাটে কি নৌকো বাঁধা থাকে। যখন এই বালক যায় নদীর ঘাটে তখন দেখতে পায় যে সে নৌকোটা ঢেউয়ের তালে নাচছে। ঢেউয়ের তালে যে দোলে নৌকা, সেটাকে বালকের কাছে মনে নৌকোটা নাচতেছে। এই যে নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই। নাইতে মানে কি? নাইতে অর্থ হচ্ছে গোসল করা। যখন বালক গোসল করতে যায় তখন দেখেছে নৌকোটা নাচছে।
ঢেউ তুলে দোলাকে বালকের কাছে কি নাচ মনে হয়েছে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। আজকে যখন এই কিশোর বা বালকটা যে নদীর ঘাটে গিয়েছে গোসল করতে, তখন যে দেখে নৌকার ঘাটে বাধা নেই, সেটা মাঝ নদীতে চলে গেছে ভাটার টানে। ভাটা তোমরা জানো যে নদীতে জোয়ার ভাটা হয়, যখন জোয়ার হয় তখন তো খুব উত্তাল থাকে নদী, এবং ভাটা হলে তখন পানি কমে যায়, তখন সেই পানিতে নৌকোটা মাঝ নদীতে চলে গিয়েছে। এখন এই বালক যে দেখে নৌকোটা মাঝ নদীতে ভাটার টানে চলে গিয়েছে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। এই নৌকাটা চলে যাচ্ছে মাঝ পের হয়ে। এখন বালকের মনে, তোমরা শিশু মনের অনেক কল্পনা থাকে যে অনেক কিছু জানতে চায়, অজানাকে শিশুরা কি অজানাকে দেখতে চায়, জানতে চায়, অদেখাকে দেখতে চায় এবং অজানাকে চিনতে চায়। এই বালকের মনেও সীমাহীন কৌতূহল যে এই নৌকাটা যে চলে গেছে কোন দেশে চলে যাবে, কোন একটা নতুন দেশে চলে যাবে, সেখানে মানুষগুলি কেমন, তাদের পোশাক আশাক কেমন, সেটা এই বালকের মনে দেখা দিয়েছে। সে এরকম প্রশ্ন, তোমরা দেখবা যে শিক্ষিতের খালি ছোট শিশুরা কি প্রশ্ন করে, একের পর এক প্রশ্ন করে, কেন এটা হয়েছে, কেন হয়েছে, তারপর কি এরকম বালকের মনেও এরকম খালি প্রশ্ন জেগেছে। ওই নতুন দেশে নৌকাটা যখন পৌঁছাবে, সেই দেশটা কেমন, সে দেশের মানুষগুলো কেমন, সেটা তার মনে রেখাপাত করছে। দেখে থাকি ঘরের কোণে, সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। তো এই বাচ্চারা কি ঘরের কোণে থাকে, সীমাবদ্ধতা, বাচ্চাদের বিচরণ ক্ষেত্র অনেক সীমিত, তারা ঘরের ভিতরে কি অবরুদ্ধ থাকে, তার বেশি দূর আশপাশ ছাড়া বেশি দূর যেতে পারে না। এই বালকের মনও, এই কিশোরের মনও দেখা দিচ্ছে যে আমি ঘরে কোণে থাকি, তারও মনে খুব সাত জাগে নতুন দেশে যাওয়ার জন্য, নতুন কিছু জানার জন্য। সে কিভাবে যাবে, অমনি করে মানে ওই নদীর নৌকার মতো সে তারও বেশি বেশি নতুন দেশে চলে যেতে মনে ইচ্ছা জেগেছে। স্বাদ মানে কি ইচ্ছে। দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়ায় সারে সারে। এই দূর সাগরে কি, সাগরের জলের সাগর পাড়ে কি নারকেল গাছ সারে সারে মানে সারি সারি দাঁড়িয়ে থাকে। সেই এইটা দেখি বাংলাদেশের প্রকৃতিকে বোঝা যাচ্ছে, বাংলাদেশের প্রকৃতি হচ্ছে কত সুন্দর। এই নদীর ধারে নারকেল গাছ সারি সারি দাঁড়িয়ে থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। এবং এই কিশোরকেও সেটা দোলা দিয়েছে, সেও সেই সৌন্দর্যে মুগ্ধ যে নারকেল গাছগুলি এত সুন্দর করে দাঁড়িয়ে আছে নদীর পাড়ে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙ্গিয়ে যাওয়া কেউ তা পারে নাচে। এই পাহাড়গুলি যখন উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে নীল আকাশে, তখন মনে সে সেজে দাঁড়িয়ে আছে, তাই সে দৃশ্য দেখতেও তার কাছে অপরূপ পাবে। এই যে নদী পার হয়ে কেউ কি সেখানে যেতে পারে, সেটা তার কিশোরের মনে প্রশ্ন জেগেছে। কেউ কি তা সম্ভব, পের হয়ে নদীর ওপরে চলে যাওয়া। কোন সে বনের তালে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। সেই নতুন দেশ, সেই নতুন দেশের যে বন আছে, সেই বনে কত ফুল ফুটে, কত অজানা পশু পাখি আছে, সেগুলি দলে দলে দেখবা যে হাতির দল, হরিণের দল, কিন্তু ওরা দলে দলে ঘুরে বেড়ায় বনের বাজারে। সেটাই বলছে যে কত নতুন নতুন পশু পাখি সেখানে দলে দলে ঘুরে বেড়ায়, সেটা দেখার ইচ্ছা তার মনে জেগেছে। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায় না নতুন দেশে। মানে কত দিন রাত মিলে যে কত রাত পার হয়ে গেছে, নৌকাটা যে ভেসে ভেসে চলে যাবে, সেটা তার কতদিন লাগবে সে ভাবছে। তখন বাবা আবার সে ভাবতেছে যে বাবা কেন অফিসে যায়। আপিসে মানে কি, এটা কথ্য একটা রূপ। আপিসে মানে অফিসে, বাবা কেন অফিসে যায়, বাবা তো বড়, বাবা তো ইচ্ছা করলে নতুন দেশে যেতে পারে, বাবা কেন এই অফিসে যায়, নতুন দেশে যায় না কেন, সেটা এই কিশোরের মনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। সেই নতুন দেশের অপার সৌন্দর্য সে দেখতে চায়, অজানাকে জানতে চায় এবং অদেখাকে দেখতে চায়। কিশোর মনে কল্পনা নিয়ে এসব তার মনে ভিড় করেছে। বাচ্চাটা কি কল্পনাপ্রবণ এবং আবেগপ্রবণ, তারা বিভিন্ন নতুন জিনিস দেখতে চায়, জানতে চায়, খালি প্রশ্ন করে। তোমরা লক্ষ্য করে দেখবে যে এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, তারপর কি হবে, এরকম একটা কল্পনা তাদের মনে সবসময় ঘুরপাক খায়। এই কবিতায় যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে মনে যে একটা শিশু সুলভ আচরণ আছে বা শিশুর একটা সত্ত্বে বিরাজ করছে, এই কবিতার মধ্যে আমরা সেটাই দেখতে পাই। আর এই কবিতাটা পাঠের উদ্দেশ্য কি জানো শিক্ষার্থীরা? এই
কবিতাটা পাঠ করলে তোমরা কি কল্পনাপ্রবণ হবে এবং সৃজনশীলতা তোমাদের মধ্যে বৃদ্ধি পাবে। তোমরা অনেক কিছু জানার জন্য তোমাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। তো আসো আমরা একটু পাঠ পরিচিত একটু পড়ি কবিতা। কবিতাটি, আর এই কবিতাটি নেওয়া হয়েছে কোথা থেকে জানো? রবীন্দ্রনাথের সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এই কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে। ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে পৌঁছবে তার কোনো ঠিকানা নেই। হয়তো কোনো নতুন দেশে বা কোনো নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছাবে। এসব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল সবারই জাগে, তাই না? হয়তো কোনো অসীম সৌন্দর্য বা অজানা আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে। অজানার প্রতি এই ব্যাকুলতা শিশুরা তার আশেপাশে সবাইকে সবার মধ্যেও দেখতে চায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়া দেব, তোমাদের বাড়ির কাজ দেব। SW থাকবে কবি পরিচিতি, কবি পরিচিতি ও পাঠ পরিচিতি। এই কবি পরিচিতি যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে যে কোনো প্রশ্নের ছোটো প্রশ্নের উত্তর দিতে পারবে, আর পাঠ পরিচিতি পড়া থাকলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।